শীঘ্রই ইমার্জেন্সি গভর্নমেন্ট আসতেছে, মানে জরুরি সরকার। সেই সরকার ইউনুসকে সরিয়ে ক্ষমতা নিয়ে নিবে এবং তারাই একটি নির্বাচনের আয়োজন করবে এবং সেই সরকার এই ইউনুসের মতো হাসিনার উপরে এত কঠোর হবে না। বলছে 60,000 মিলিটারি নামাবে, সামরিক বাহিনী নামাবে, 1.5 লক্ষ পুলিশকে প্রশিক্ষণ করবে যেন সামরিক বাহিনী আর পুলিশটা নির্বাচন করে, তারা ভোট দেয়। হ্যাঁ, তাহলে কোন নির্বাচন উনি করতে চাচ্ছেন বুঝে যাচ্ছে। পুলিশকে দিয়ে সামরিক বাহিনীকে দিয়ে কি নির্বাচন করা যাচ্ছে বুঝে যাচ্ছে। এটা ধান্দাবাজ। থানা থেকে টাকা উঠছে, সচিবালয় থেকে টাকা উঠছে, বাংলাদেশের সকল টেন্ডার থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়, কলেজ, সবখানে যা যা খরচ হচ্ছে, মানে যত প্রতিষ্ঠানের কথা আপনার মাথায় আসে, সব প্রতিষ্ঠানের পদ পদায়ন, মানে বিচারালয় সহ সব প্রতিষ্ঠানের পদ পদায়ন, অবকাঠামো উন্নয়ন, টেন্ডারবাজি, সব কিছুর টাকা ভাগ হয়ে যাচ্ছে। শেষ রক্ষা যে হচ্ছে না, এটা ডক্টর মোহাম্মদ ইউনুস উপলব্ধি করতে পেরেছেন। এখন তার মুখ্য হয়ে দাঁড়িয়েছে উভয় সংকটের মধ্যে থেকে তিনি কাকে বেছে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রদর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কেমন ভিডিও তো চলেছে আজকে। প্রদর্শক, উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার বাবাকে কেন্দ্র করে মুরাদনগরে একটি বিক্ষোভ মিছিল করা হয়েছে, সেখানে আসিফ মাহমুদের পদত্যাগ দাবিতে। প্রদর্শক, খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও সামনে আছে, আপনারা অবশ্যই দেখবেন এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা বিশেষ পয়েন্টগুলো জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বিশ্লেষণ শুনে আসি। চলুন। তুমি সেই রক্তের সাথে বেইমানি করে শান্তকে অশান্ত করে দিয়েছ, সেই জবাব পাই দিতে হবে। মনে রাখতে হবে, প্রশাসনকে আমাদের ট্যাক্সের দিয়ে তোমাদের বেতন চলে, আমরা কামলাদের কথা শুনে তোমরা আমাদের প্রিয় নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছ। সুতরাং তোমাদেরকে আলটিমেটাম দিতে হয়। ইমার্জেন্সি গভর্নমেন্ট আসতেছে, মানে জরুরি সরকার। সেই সরকার ইউনুসকে সরিয়ে ক্ষমতা নিয়ে নিবে এবং তারাই একটি নির্বাচনের আয়োজন করবে এবং সেই সরকার এই ইউনুসের মতো হাসিনার উপরে এত কঠোর হবে না। সেই সরকার হাসিনাকে আবার ফিরিয়ে আনবে এবং হাসিনা ফিরে এসে গোপালগঞ্জে বসে রাজনীতি করবে। আওয়ামী লীগের লোকেরা গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে, তারা সীমান্তের বিভিন্ন জায়গায় এবং গোপালগঞ্জের গোপন স্থানে অস্ত্রের ট্রেনিং নিচ্ছে। বঙ্গবন্ধু গেরিলা বাহিনী হচ্ছে। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে কাদের সিদ্দিকী যেমন ভারতে পালিয়ে থেকে যুদ্ধ করেছেন সীমান্তে, সেই রকম বাহিনী হচ্ছে। শীঘ্রই আওয়ামী লীগ এসে পড়বে। শেখ হাসিনা খুবই দৃঢ়চেতা মানুষ, তিনি ফিরে আসবেন। এই রকম নানা গুজব সোশ্যাল মিডিয়াতে অনবরত প্রচারিত হচ্ছে এবং বিশেষ করে আওয়ামী লীগের ব্যাঙের ছাতার মতো গজি ওঠা চ্যানেলগুলোতে এইগুলো প্রচারিত হচ্ছে এবং এই চ্যানেলগুলোতে এইসব গুজবের প্রধান কারিগর হচ্ছেন আর কেউ নন, সেই নাজমুল আহসান কলিমুল্লাহ। আমি না এগুলো নিয়ে আলোচনা করতে চাই না, এগুলো আমার কাছে খুবই নেস্টি মনে হয়। কিন্তু তারপরে আমার অনেক ভক্তরা বলে যে ভাই কি হচ্ছে, কারণ আসলে সাধারণ মানুষ তো ভয় পায়, তারা মনে করে এগুলো সত্য, কিন্তু তারা বোঝে না যে আসলে এগুলোর কোনো ভিত্তি নাই। এই নাজমুল হাসান কলিমুল্লাহ, যিনি একসময় জানি পপ করেছেন, জানি পপ হচ্ছে একটা নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা, যেটা নাম হচ্ছে জাতীয় নির্বাচনী পর্যবেক্ষণ পরিষদ, জানি পপ। এই জানি পপ করে নির্বাচন পর্যবেক্ষণ করে তিনি হাসিনাকে 2014 সালে 18 সালে হাসিনার নির্বাচনকে বৈধতা দিয়েছিলেন, স্বীকৃতি দিয়েছিলেন। তার পুরস্কার স্বরূপ তাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানানো হয় এবং তারপরে তিনি কি যে সীমা হিন্দু নীতি করেছেন, নিজের মাকে মনে হয় ম্যানেজিং কমিটিতে নিয়েছেন, তারপরে তহবিল তসরুপ করেছেন, তারপরে দেওয়াল টপকে পালিয়েছেন, দিনের পর দিন ঢাকা থেকেছেন, রাত 3টায় ক্লাস নিয়েছেন, নানাবিধ হাস্যকর ব্যাপার। তার চাকরি চলে যাওয়ার পরে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণির সঙ্গে তার একটা গন্ডগোল হলো, সেই থেকে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। তখন এই ফেসদাবি বলে সাইফুস সাগর, টেবিল টকের হাসিনা তাকে অনবরত নিয়ে টকশো করতেন এবং তিনিও যার পর গুজব ছড়াতেন। আওয়ামী লীগের 500 লোকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আসতেছে, আওয়ামী লীগের অমুক নেতার ভিসা ক্যান্সেল হয়ে গেছে, এইরকম যার পর নাই নানা রকম গুজব তিনি দিনের পর দিন তিনি ডেলিভারি করতেন। আমি আমার চ্যানেলে কখনোই তাকে আনিনি, আনার প্রস্তাব ছিল কিন্তু আনিনি, কারণ আমার কথা হচ্ছে যে ঠিক আছে আমরা হাসিনা বিরোধী, সেও যা কথা বলে এগুলো তো আওয়ামী লীগের বিরুদ্ধেই যায়, কিন্তু তার কাছে এমন কি তথ্য আছে যে তথ্য আমার কাছে নাই, সে একেবারে এমন তার কোন লিঙ্ক আছে, তাই না? এগুলো তো গুজব। তো তারপর হলো কি, তারপরে যখন একটা গণঅভ্যুত্থান হলো এবং ইউনুস সরকার ক্ষমতা এলো, তখন সে এই সরকারের পক্ষে কথা বলা শুরু করলো। কিন্তু যখনই দেখলো যে এই কলিমুল্লাহ সহ 5 জনের নামে দুদক একটা মামলা হলো এবং সেই মামলায় তার গ্রেপ্তার সম্ভাবনা আছে, তখন সে হঠাৎ করে বলটি নিয়ে আবার আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করলো। দেখছেন, মানে দুর্নীতিবাজগুলো তাদের স্বার্থ অনুসারে তারা কিন্তু গোলপোস্ট পাল্টায়, তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা কিন্তু গোলপোস্ট পাল্টায় এবং এই নাজমুল হাসান কলিমুল্লাহ হচ্ছে সেই ব্যক্তি। এখন দর্শক,
একটা কথা বলি, আপনারা তো একটা গণঅভ্যুত্থান দেখেছেন, সেই গণঅভ্যুত্থান থেকে আপনারা কিছু শিখেন নাই? শেখ হাসিনা ছিল একটা অন্যতম পরাক্রমশালী ফ্যাসিস্ট এক নায়ক, যিনি কিনা রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান নিজের করায়ত্ত করে নিতে সমর্থ হয়েছিলেন। পুলিশ, সেনাবাহিনী, র্যাব সবকিছু তার অধীনে ছিল। বিডিআর, তিনি যা চাইতেন তাই হতো। এবং সর্বোপরি তার পাশে ছিল একটি বৃহত্তর শক্তিশালী দেশ ভারত, যেই ভারত তাকে সর্বতোক্রমে হেল্প করেছিল। ভারত তাকে পরামর্শ দিয়ে, গোয়েন্দা তথ্য দিয়ে, এমনকি ইন্টারন্যাশনাল লবিং করেও এই হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে সাহায্য করেছিল এবং মাঝে মাঝে বিশেষ দূত পর্যন্ত পাঠাতো। আপনারা জানেন যে 14 সালের নির্বাচনে এরশাদকে ম্যানেজ করেছিল, 24 সালের নির্বাচনে জিএম কাদেরকে ম্যানেজ করেছিল, গোয়েন্দা সংস্থা রকে দিয়ে বাংলাদেশের ভিতরে অপারেশন করিয়েছিল। সব মিলিয়ে ভারত হাসিনাকে এমনভাবে হেল্প করেছিল যে বিশ্বে একটা দেশ আরেকটা দেশের সরকারকে টিকিয়ে রাখতে এরকম হেল্প আমরা মাত্র একটা দেশেই দেখি, সেটা হচ্ছে যে বেলারুশ। সে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ড্রা লুকাশেঙ্কোকে টিকিয়ে রাখতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঠিক এইভাবেই সাহায্য করে। এর বাইরে আমরা দেখি না যে এই সাহায্যটা হাসিনা ভারত থেকে পেয়েছিল। এবং এই হাসিনা সরকারটা কিন্তু অনেক শক্তিশালী ছিল। সেই হাসিনা সরকারকে সরানোর জন্য বিএনপি বহু চেষ্টা করেছে, ঢাকা শহরের লাখ লাখ লোকের সমর্থন করেছে, কিন্তু পারেনি। শেষ পর্যন্ত জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, কিন্তু পালিয়ে যাওয়ার আগে 1,500 হত্যা, 20,000 আহত করে দিয়ে গেছে। এবং আপনারা যদি সেই আন্দোলনের স্পিডটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারাও কিন্তু আজ করতে পেরেছিলেন যে এবারই বোধহয় হাসিনা শেষ। এবং তাই হয়েছে। সুতরাং আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে বাংলাদেশে হঠাৎ করে কিছুই ঘটবে না। যদি কোনোদিন হাসিনার বা আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা থাকে, তাহলে এই কলিমুল্লার মুখ থেকে আপনাদের শোনা লাগবে না। আপনারা নিজেরাই বুঝতে পারবেন, আপনাদের হৃদয় অনুধাবন করতে পারবেন। কিন্তু সেই পরিস্থিতি কি আছে? গোপালগঞ্জে নাকি গণহত্যা হয়েছে, মাত্র 5 জন মারা গেছে, এটা নাকি গণহত্যা। যদি আমি নিন্দা জানাই, এই 5 জনের 5টা প্রাণ চলে গেছে, এটা আমাদের কারো কাম্য নয়। তারপরে আওয়ামী লীগ একটা হরতাল ডাকলো। সেই হরতালে কি হলো? কিছুই হলো না। আওয়ামী লীগের খুব বড় করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা দূরের কথা, আওয়ামী লীগের ছোট করে একটা বিশৃঙ্খলা করার ক্ষমতাও আওয়ামী লীগের নাই। কারণ হচ্ছে একটা মানুষ কখন তার জীবন বাজি রেখে রাস্তায় নামে, যখন সে সত্যের পক্ষে থাকে। একটা লোক যখন নিজের জীবন বাজি রেখে রাস্তায় নামে, সে কিন্তু দলের জন্য নামে না, সে কিন্তু টাকা পয়সার জন্য নামে না, সে নামে সত্যের, সে নামে ন্যায়ের জন্য, যেটা আওয়ামী লীগের ভিতরে নাই। বিএনপি এখন যা করে অনেক সমালোচনা আছে, চাঁদাবাজি, কিন্তু ওই সময় বিএনপি ছিল একটা মজলুমের দল, জামাত ছিল মজলুমের দল। ছাত্ররা, কোমলমতি শিশু ছাত্ররা, তারা নিজেদের জীবন বাজির রাস্তায় নেমেছে কেন? দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আওয়ামী লীগের এই লোকগুলো যারা আজীবন দুর্নীতি করে গিয়েছে, স্বজনপ্রীতি করে গিয়েছে, গুম খুন করে গিয়েছে, তারা আবার রাস্তায় নামবে, রাস্তায় নেমে এরকম জুলাইয়ের মতো আন্দোলন করবে। শেষ রক্ষা যে হচ্ছে না, এটা ডক্টর মোহাম্মদ ইউনুস উপলব্ধি করতে পেরেছেন। এখন তার মুখ্য হয়ে দাঁড়িয়েছে উভয় সংকটের মধ্যে থেকে তিনি কাকে বেছে নেবেন। এনসিপি নামক যে রাজনৈতিক দলটি জন্ম থেকেই মৃত্যুর দিকে ঢলে পড়ল, সেটা নিয়ে তিনি আর কোনো আশা রাখছেন না। এনসিপি সম্পর্কে বিদগ্ধজনদের মন্তব্য, এমনকি যারা শেখ হাসিনার বিরুদ্ধে খুব সোচ্চার ছিলেন, তারা এনসিপি সম্পর্কে যে সকল মন্তব্য করছেন, সেগুলি ডক্টর ইউনুসের অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, তার ভাতিজা অপূর্ব জাহাঙ্গীর বিভিন্নভাবে অতি গোপনে তাকে সরবরাহ করছেন। সেখানে নাকি এভাবে ফুটে উঠছে যে এনসিপিকে কেউ বলছেন ন্যাশনাল চিলড্রেন পার্টি, কেউ বলছেন ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, কেউ ন্যাশনাল নগদ চাঁদা পার্টি, নানাভাবে অভিহিত করেছেন তাদের কৃতকর্মের কারণে। এবং তারা কাউকে সম্মান না দিয়ে যে দাম্ভিকতা, বিভিন্ন রকম আচার-আচরণ করেছে, এসব কারণে, এবং বিশেষ করে তাদের যে অর্থলিপ্সুতা, হঠাৎ করে উত্থান, বিশাল কিছু হওয়া, তত্ত্বকথা দিয়ে শেষ পর্যন্ত তার বিপরীত কর্মকাণ্ড করা, এটা নিয়ে ভীষণভাবে ইমেজ সংকটে এনসিপি যে গান কেস, লস্ট কেস, এটা ডক্টর ইউনুস উপলব্ধি করতে পেরেছেন। বিশেষ করে এনসিপির প্রধান যিনি, নাহিদের বাবার অফিস খুলে চাঁদাবাজি করা, কমিশন নেওয়া, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, যিনি সবচেয়ে পাওয়ারফুল মিনিস্ট্রি, দুটো মিনিস্ট্রির দায়িত্বে, তার এপিএস এর অর্থ কেলেঙ্কারি, নিজে এয়ারপোর্টে আর্মস নিয়ে যাওয়া এবং বিভিন্নভাবে তার তদবির বাণিজ্য, এলাকায় সন্ত্রাস করায়, কুমিল্লায় ব্যাপক শত শত মানুষ স্লোগান দিয়ে তার পদত্যাগ দাবি করছে এবং খুব খারাপ ভাষায় স্লোগান দিয়ে বলছে বাপে পুতে মিল্লা, দেশটা খাইল গিল্লা। এবং এলাকায় একজন শিক্ষয়িত্রীর গগনবিদারী যে আর্তনাদ, সেখানে যে নির্যাতন, সেখানের যে হত্যাকাণ্ড, তার জন্য আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে অভিযুক্ত করা হচ্ছে। আবার পণ্ডিত হিসাবে পরিচিত, তাদের কাছে যিনি মাস্টার মাইন্ড হিসাবে দাবিদার, মাহফুজ আলম, তাকে নিয়ে বিতর্ক প্রথমে তিনি সৃষ্টি করলেন। 71-এ কার কি ভূমিকা ছিল এটা বলার পর যখন জামাত বা স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে যারা ছিল তারা ক্ষুব্ধ হয়ে গেল, তখন এক বিব্রতকর অবস্থায় নতুন করে সংযুক্ত হয়েছে তার ভাইয়ের অ্যাকাউন্টে সিডনিতে বিপুল পরিমাণ টাকা যাওয়া সম্পর্কিত একটি ফেসবুকের স্ট্যাটাস বনিয়ামিন নামক এক ব্যক্তি দিয়েছেন। সেটা নিয়ে আর একটা পর্যায়ে, এক পর্যায়ে তিনি মাহফুজ আলম, তিনি তার পূর্বের বিভিন্ন মন্তব্যের ভাষা ব্যবহারের ক্ষেত্রে দুঃখ প্রকাশ করেছেন। তিনি এখন তথ্য সম্প্রচার উপদেষ্টা। অন্যান্য যারা এই এনসিপির নেতৃবৃন্দ, মাসুদ থেকে শুরু করে অন্যান্যরা, হঠাৎ করে বিশাল বড় লোক হয়ে যাওয়া, বাড়িতে বিল্ডিং করা, কেউ 300 গাড়ি নিয়ে সমবিহারে যাওয়া, এবং তাদের রাজনৈতিক কর্মসূচিতে সাজোয়া সেনাবাহিনীর
যানবাহন ব্যবহার করা, সেখানে র্যাব, পুলিশ, বিজিবি, প্রশাসনকে ব্যবহার করা, এত কিছু করেও যখন তাদের কোনো সুফল দেখা যাচ্ছে না, তখন এই চ্যাপ্টারটাকে ডক্টর ইউনূস এখন অ্যাবান্ডেন্ড চ্যাপ্টার হিসেবে ঘোষণা করেছেন। যদিও প্রকাশ্যে তিনি বলছেন না, কারণ কৃতজ্ঞতা বলতে তো একটা জিনিস থাকে। তিনি তো উচ্ছ্বসিত এদেরকে বলছিলেন তার নিয়োগকর্তা মানে মনিব, আর মনিব আর চাকর একটা দায় দায়িত্ব বোধ তো থাকে। দ্বিতীয় সমস্যার মুখোমুখি তিনি বুঝছেন। 11টি দেশে তিনি সফর করেছেন। সফর থেকে আসার পরে বাংলাদেশের গণমাধ্যম এবং কিছু জ্ঞানপাপী সাংবাদিক বুদ্ধিজীবীরা বিশাল করে সংবাদ এবং টেলিভিশনে আলোচনায় নিয়ে আসছিলেন যে ইউনূস যেখানে যাচ্ছেন সেখান থেকেই সাহায্যের ঢল নামতেছে, যা অতীতে কেউ কল্পনাও করতে পারেনি। কেউ কেউ তো বলছেন যে খালেদা জিয়া, শেখ হাসিনার আমলে এরকম আসে নাই, কিন্তু রেজাল্ট হচ্ছে কোনো দেশ থেকেই কিছুই আসে নাই। তারপরে ভরসা ছিল যে আমেরিকার সঙ্গে ইউনূসের খুব সম্পর্ক, তারা একটা কিছু করবেন। তারা তৈরি পোশাকের উপরে এবং অন্যান্য যে সকল মাল বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় তার উপরে যে শুল্ক আরোপ করেছে, সেই শুল্কের কারণে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে রপ্তানির বড় বাজারটা আমেরিকা, বাংলাদেশের এই খাতটা টোটাল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এক্ষেত্রে ইউনূস আমেরিকার কোনো সাহায্য পাচ্ছেন না। নির্লজ্জতার ভিতর থেকে খুব বিব্রতকর অবস্থা গেছে তার। তিনি যখন যুক্তরাজ্যে গেলেন, যুক্তরাজ্যের প্রাইম মিনিস্টার তাকে দেখা করবেন একেবারে সরাসরি বলে অস্বীকৃতি জানালেন। এটা চরম একটা বেইজ্জতি কারবার হয়ে গেল। মধ্যপ্রাচ্যে, বিশেষ করে মালয়েশিয়ায় নতুন করে লোক নেওয়া হবে। উপদেষ্টা আসিফ নজরুল বলছিলেন যে দ্বার খুলে গেছে। এখন দেখা গেল মালয়েশিয়ায় যারা যাচ্ছেন তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে জঙ্গি অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। এই ঘটনা জানার পরে পৃথিবীর অন্যান্য যেসব দেশ বাংলাদেশের ম্যান পাওয়ার নিত তারাও স্থিমিত হয়ে গেছে। অর্থাৎ আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের যে বড় একটা খাত ম্যান পাওয়ার, সেই খাতটা একেবারে ডুবে গেছে। শিল্প কলকারখানার অবস্থা, 149টি কারখানা বন্ধ হয়ে গেছে এবং তাদের অত্যন্ত প্রিয়ভাজন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের তত্ত্ব অনুযায়ী 27 লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। এর ভিতরে 18 লক্ষই আছে নারী। বাস্তবতা 27 লক্ষ না, 50 লাখের ঊর্ধ্বে ইতিমধ্যে বেকার হয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব উন্নতি হয়েছে, এভাবে তারা নিজেরা বিভিন্ন কথা বলছিলেন। ডক্টর ইউনূসের ক্যাবিনেটের অন্যতম সদস্য অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্র, তিনি যে অধিকার সংগঠনটা চালাতেন, সেই অধিকারের 3 মাসের রিপোর্ট এসেছে। 3 মাসে গণপিটুনিতে মারা গেছে 91 জন এবং ধর্ষণের শিকার হয়েছে 208 জন। এক্সাক্ট পিকচার এটা না, কারণ অনেকে আত্মমর্যাদা রক্ষার জন্য, মান-ইজ্জত বাঁচাবার জন্য বাইরে প্রকাশ করে না। বাংলাদেশে একটা হাওয়া বদলের ইঙ্গিত আপনিও টের পাচ্ছেন কিনা আমি জানি না, নিশ্চয়ই টের পাচ্ছেন। মানে কি এমন হঠাৎ করে ঘটে গেল যে সকলে সমস্বরে বাংলাদেশের বীর বিক্রম ছাত্র নেতাদের নানা গুণপনা নিয়ে সোচ্চার হয়ে উঠলেন। মানে উমামা ফাতেমা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই নেত্রী, যিনি প্রায়শই জাতির বিবেক হিসেবে ফেসবুক লাইভে আসেন বা ফেসবুকে এমন স্ট্যাটাস দেন যে তখন জাতীয় সংবাদপত্রগুলো তার বক্তব্যকে পুঁজি করে বা তার বক্তব্যকে ধরে নানা রকম হতাশার কথা প্রকাশ করেন যে এই যে দেখুন বীর বিক্রমদের ঘনিষ্ঠ জনই বলছেন এসব ঠিক হচ্ছে না, ওসব ঠিক হচ্ছে না। কিন্তু আপনিও জানেন, আমিও জানি যে আমরা অন্তত 1 বছরের মধ্যে এই নেতৃবৃন্দ, মানে যাদেরকে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে গত জুলাই আগস্টের আন্দোলনের পর বাংলাদেশের বীর বিক্রম ছাত্রনেতা হিসেবে, তারা যে কি সব অপকর্ম করে বেড়াচ্ছেন, কত রকমের চাঁদাবাজি, খুন খারাপি, লুটপাট এসবের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ফেলেছেন, সেটা কোনোভাবেই প্রকাশ্যে বলা সম্ভব হচ্ছিল না বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর পক্ষে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছাত্রনেতারা এবং তাদের বাবাদের, ভাইদের নানা রকম গুণপনার খবর প্রকাশ পেলে যদি সেই ছাত্রনেতারা নিজেই ফেসবুকে বলতেন যে এটা আমরা করিনি বা আমাদের নামে কুৎসা রটনা হচ্ছে, তখন সেই অংশটুকু জাতীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ পেলে মাঝে মাঝে জানা যেত। কি ভয়াবহ ব্যাপার ঘটে গেছে বাংলাদেশে দেখুন। সামাজিক যোগাযোগ মাধ্যম তো গত কয়েকদিনে উত্তাল নানা ঘটনায় বটেই, এর মধ্যে বাংলাভিশন, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল, তারা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বেপরোয়া বাবা এই শিরোনামে তারা একটা ভিডিও চিত্র ছেড়ে দিয়েছে অনলাইনে। মানে এখন অনেকেই বলছেন যে যেহেতু মেয়র হতে পারেননি বিএনপি নেতা ইশরাক হোসেন, আর ইশরাক হোসেন যেহেতু বাংলাভিশনের মালিক, তাই উপদেষ্টার বিরুদ্ধে এমন প্রচারণা চালানো হয়েছে। আসিফ মাহমুদও সেরকম একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, সার্জিস আলমও দিয়েছেন, কিন্তু কেউ বিশ্বাস করছেন না, কারণ যা ঘটনা প্রবাহ তুলে ধরেছে বাংলাভিশন তার সেই ভিডিও চিত্রে, তাতে পরিষ্কার কুমিল্লার মুরাদনগরে কি ভয়ের আর ত্রাসের রাজত্ব কায়েম করেছেন আসিফ মাহমুদের বাবা। আসিফ মাহমুদ সজীব ভুইয়া দেখেন কয়েকদিন আগে AK-47 এর গুলি নিয়ে ধরা পড়লেন বিমানবন্দরে, তাতে তাকে কোনো জিজ্ঞাসাবাদ বা কোনো আইনি পদক্ষেপের সম্মুখীন হতে হয়নি, কারণ দেশটা কারো বাপের নয়, তাদের বাপের। এই কথা বলতেই তো তাদের আন্দোলন। তো সেই কথা
দলে তারা যখন ক্ষমতায় এসেছেন, এরপর মোটামুটি 1 বছর ধরে বাংলাদেশের মানুষ ভেবেছে যে এরা এত বড় বীরত্বের পরিচয় দিয়েছেন রাজপথে, কাজেই এদেরকে কিছু মৃদু লুটপাট তো করতে দেওয়াই উচিত। এই মৃদু লুটপাট 1 বছরে এসে ঠেকেছে পাথর দিয়ে থেতলে মানুষ খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে ছত্রছায়ায় রাখা থেকে শুরু করে নানা রকম অপকর্মে। বাংলাভিশনের ওই ছবিতে কুমিল্লার মুরাদনগরে কিন্তু পুরান ঢাকায় যে ঘটনা ঘটেছে তার চেয়ে ভয়াবহতম ঘটনা ঘটেছিল পুরান ঢাকার ওই পাথর দিয়ে থেতলে এক ব্যক্তিকে প্রকাশ্যে খুনের আগে। এক পরিবারের 3 জনকে, মা, তার ছেলে আর তার মেয়ে, এই 3 জনকে পাথর দিয়ে থেতলে খুন করে কুপিয়ে টুকরো টুকরো করে ফেলা হয়েছে কুমিল্লার মুরাদনগরের এক গ্রামে। আর সেই পরিবারেরই আরেক মেয়ে, শিশু, তারা এখনো হাসপাতালে আছে চিকিৎসাধীন। এখন জানা যাচ্ছে সেই ঘটনার সাথে নাকি জড়িত এক আওয়ামী লীগ নেতা, আর তার সেই আওয়ামী লীগ নেতা আছেন কুমিল্লার মুরাদনগরে আসিফ মাহমুদের বাবার ছত্রছায়ায়। আসিফ মাহমুদের বাবা অবশ্য বলছেন যে বিএনপি নেতা কায়কোবাদ সেখান থেকে নির্বাচন করতে চান, তাই বহু মাস ধরেই বিএনপি সেখানে কিন্তু এর আগেও সংবাদ সম্মেলনও করেছে যে আওয়ামী লীগকে ছত্রছায়ায় রেখেছে আসিফ মাহমুদের বাবা ওখানে, এবং তা করে তিনি একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এখন দেখা যাচ্ছে আসিফ মাহমুদের বাবার শুধু ওই ঘটনার সাথে জড়িত থাকাই একমাত্র অপকর্ম নয়। আসিফ মাহমুদের বাবা একটা আকুবপুর নামক এক গ্রামের পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। 4-5 বছর আগে তার চাকরি গিয়েছিল, সেখান থেকে তিনি কোনো যথাযথ কাগজপত্র না দেখিয়ে 5 লাখ টাকার মতো নাকি হাতিয়ে নিয়েছিলেন। কি গুণী প্রধান শিক্ষক দেখুন তো। সেই চাকরি যাওয়ার পর এই 5ই আগস্টের পর তিনি ওই স্কুলে এরপর যে চাকরি করছিলেন সহকারী প্রধান শিক্ষিকা শিখারানী দাস, এদের সবাইকে অত্যাচার করে মব করে ওই শিখারানী দাসকে 6 ঘন্টা ধরে স্কুলে আটকে রেখে তার কাপড় চোপড় খুলে নিয়ে তারপর ভিডিও করে সেসব ভিডিও সহ তাকে সেসব ভিডিও বাইরে প্রচার করে, যে ভিডিওতে আবার গুণী বাবাকে দেখা যাচ্ছে, সেসব করে এই শিখারানী দাসকে উৎখাত করে তিনি গিয়ে বসেছেন প্রধান শিক্ষকের পদে। ভাবা যায় গ্রামের স্কুলের প্রধান শিক্ষক, সে কি ভীষণ গুণী। এই লোক মনে আছে কমাস আগে তিনি যে ঠিকাদারের লাইসেন্স করিয়েছেন, যার ছেলে কিনা স্থানীয় সরকার উপদেষ্টা, তারই তো ঠিকাদারের লাইসেন্স থাকার কথা, কারণ সারা বাংলাদেশে কে কোথায় কাজ করবেন সবই তো তার ছেলে ঠিক করছেন। আর সে সময় তার ছেলে কাকে দিয়ে ঠিক করাচ্ছিলেন? ওই যে এপিএস মোয়াজ্জেমকে দিয়ে, যে আসিফ মাহমুদের বন্ধু, সেই সব কাজ ভাগ বাটোয়ারা করে দিচ্ছিল। ওইদিকে আসিফ মাহমুদের বাপও ঠিকাদারের একটা লাইসেন্স করে নিয়ে বিভিন্ন জনকে কাজ দিচ্ছিলেন। তখন আসিফ মাহমুদ বাবা বললেন, আসিফ মাহমুদ কিন্তু আমাদের জানিয়েছিলেন তার বাবা সরল শিক্ষক মানুষ, না বুঝে ঠিকাদারের লাইসেন্স করে ফেলেছে। তো এখন সেই সরল শিক্ষক বাবা কেমন সরল, আর বাপ কেমন সরল হলে ছেলে এমন চালিয়াত হতে পারে যে 1 বছরে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ছেলে, সে এখন AK-47 এর গুলি ভুল করে পকেটে নিয়ে বিদেশ পাড়ি দিতে চায় আর বাড়িতে AK-47 রাখে। তাহলে এই বুঝুন এই হচ্ছে অবস্থা। অন্যদিকে মাহফুজ আলম আরেক মন্ত্রী, মানে মন্ত্রীদের কথাই শেষ করতে পারি না আর অন্যদের কথা কই বলবো। মন্ত্রী, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ব্যাপারে বেরিয়ে গেছে যে তার ভাইয়ের অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টে নাকি কোটি টাকা জমা পড়ছে। এখন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই, যিনি আবার জাতীয় নাগরিক পার্টিতেও পদ রেখেছেন, কারণ এগুলো তো খুব লাভজনক পদ, জাতীয় নাগরিক পার্টির পদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদ, এই সব পদে যে লাভ এবং যে পরিমাণ রোজগার গত 5ই আগস্টের পর থেকে, কাজেই পরিবারের সকল সদস্য বিভিন্ন পদে থাকবেন, সেটাই স্বাভাবিক। তো জাতীয় নাগরিক পার্টির পদে থাকা মাহফুজ আলমের ভাই বলেছেন তিনি মানহানির মামলা করবেন। তার বাবা আর মাহফুজ আলমের নাকি বিরাট ব্যবসা আগে থেকেই ছিল, কাজেই 5ই আগস্টের পর থেকে সেই ব্যবসা তারা দেখছেন এবং এগুলো আইনসঙ্গতভাবেই হচ্ছে। গত 16 বছর তার বাবা ভালো ব্যবসা করতে পারেন নাই, এখন ব্যবসা খুব ভালো চলছে। আমার জানবার খুবই আগ্রহ যে মাহফুজ আলমের বাবা এমন কি ব্যবসা করতেন এবং কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন যে বিএনপির বড় বড় নেতাদের বড় বড় ব্যবসা, বড় বড় ফ্যাক্টরি চললো, জামায়াতের বড় বড় নেতাদের বড় বড় ব্যবসা, বড় বড় ফ্যাক্টরি, বড় বড় হাসপাতাল বাংলাদেশে চললো, কিন্তু মাহফুজ আলমের বাবা 16 বছর ব্যবসা করতে পারেন না, কিন্তু এখন ব্যবসা করছেন। আর মাহফুজ আলম, যারও আমার ধারণা বয়স কত হবে, মানে 30 তো এদের একজনেরও বয়স নেই, 25 থেকে 30 এর মধ্যে বয়স হবে মাহফুজ আলমের, তারও নাকি এমন ব্যবসা ছিল আগে থেকেই যে সেই ব্যবসাও এখন ভাই দেখছেন মন্ত্রী হওয়ার পর তারা আর কোনো ব্যবসা করছেন না, কিন্তু সেই ব্যবসা থেকেই রোজগারের টাকা যাক। একদিকে যেমন গ্রামের স্কুল আকবপুরের প্রধান শিক্ষকের ছেলে আসিফ মাহমুদ AK-47 নিয়ে ঘুরছে, অন্যদিকে মাহফুজ আলমেরও বাপের বড় ব্যবসা ছিল। সার্জিস আলম তো 150 গাড়ি নিয়ে গ্রামে গিয়ে আমাদের বলেছেনই যে তার দাদার বাড়ির এত পয়সা আছে যে শুধু তার দাদার বাড়ি চাইলেই যে টাকা দিতে পারে তাতেই নাকি 150 গাড়ি নিয়ে তিনি যেতে পারেন গ্রামে। নাহিদের বাবা নিয়েও কিন্তু নানা রকম কথা গত কমাসে উঠেছে। কিন্তু যেটা বলছিলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো হাতে নাতে পাওয়া ডকুমেন্ট, মানে যেমন ধরেন আসিফ মাহমুদের বাবার ঠিকাদারির লাইসেন্স কিংবা এরকম কোনো কিছু সরাসরি বেরিয়ে না পড়লে বাংলাদেশের জাতীয় গণমাধ্যমে এই নিয়ে
কোনো রকম আওয়াজ করা হচ্ছিল না গত 1 বছরেও। এমনকি সর্বসাম্প্রতিক যে ঘটনাটি ঘটল, গুলশানে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক এমপির বাড়িতে দ্বিতীয় দফায় যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চাঁদা চাইতে গেলেন, তখন সেই ভিডিও ফাঁস হয়ে গেল এবং এরপর সেই ভিডিও সূত্র ধরে কিন্তু এদেরকে গ্রেফতার করা হলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি বাতিল হলো। তো এই কমিটি বাতিল হবে দেখে কি আপনি আমি হাফ ছেড়ে বাঁচতে পারি আর মনে করতে পারি যে চাঁদা দেওয়া শেষ হয়ে গেছে? মনে করার কোনো কারণ নাই। কারণ দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা নাকি আরেকটা দলের নেতা ছিল, সেটা কি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আপনাদের একদম সত্যি সত্যি বলি, এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম আমি এরা গ্রেফতার হওয়ার আগে আর এদেরকে ওই দল থেকে বহিষ্কার করার আগে জানতামই না। এটা নাকি এনসিপির ছাত্র উইং। এনসিপির মানে জাতীয় নাগরিক পার্টির কিন্তু শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখগুলো খুলে চাঁদা খেয়ে সারা বাংলাদেশ লাল করে দেওয়ার জন্য তারা খুলে রেখেছিল তাই নয়, তারা এরকম ছাত্র উইং খুলেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ নাম দিয়ে। এর আগে আমরা সংবাদপত্রে দেখেছি যে আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং এর মধ্যে ঝুট কাপড় নিয়ে ব্যবসা নিয়ে মারামারি হয়েছে, সেইটা নিয়ে তারা হাসপাতালে গেছে। মানে ঝুট কাপড় নিয়ে যে মারামারি সেটা পরে নানা সূত্র থেকে জানতে হয়েছে, কিন্তু মারামারি করে হাসপাতালে যাওয়ায় খবর হয়েছে, তার মানে তাদের শ্রমিক উইং আছে। এরপর মনে করে দেখুন, পুরো জানুয়ারি মাস ফেব্রুয়ারির বেশিরভাগ সময়টা জুড়ে মানে জাতীয় নাগরিক পার্টি গঠন হওয়ার আগ পর্যন্ত এই সামান্তা শারমিন সারা বাংলাদেশে ইন্টারভিউ নিয়ে নিয়ে গড়ে তুলছিলেন জাতীয় নাগরিক কমিটি। সেই জাতীয় নাগরিক কমিটিও কিন্তু বিলুপ্ত ঘোষণা করা হয়নি। তারপরে এই কয়েক মাস আগে এরা খুললো জাতীয় যুব শক্তি, মানে একটা যুবকদের দলও কিন্তু নাহিদ ইসলাম মহা সমারোহে বিরাট মানে মঞ্চ বেঁধে তারা উদ্বোধন ঘোষণা করলো। প্রদর্শক, আপনারা একে একে সম্পূর্ণ বিশ্লেষকের বিশ্লেষণ শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক, যেহেতু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখে ফেলেছেন, অবশ্যই আপনারা অনেক কিছু জেনেছেন। এবার আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল ইকাশে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।